বাবা বাবা বাবা, রান্নাঘরে এখান দিয়ে তরকারি পড়তেছে আর নবাবজাদি এখানে বসে বসে নামাজ পড়তেছে। এই পোড়া তরকারি কে খাবে? তুই না তোর মরা মা? তুমি আমার মরা মারে নিয়ে এই ধরনের কথা কইতে পারলা? নামাজের সময় যাইতেছে গা, তাই ভাবলাম যে নামাজটা পড়ে ফেলাই। অন্যায় করার সময় মনে থাকে না? এখন যদি আপনার ছেলে বাড়িতে এসে দেখে তাকে পোড়া তরকারি দিয়ে খেতে দিয়েছি, তাহলে তো আমার উপর চিল্লাচিল্লি করবে। আর আপনার এর জন্য শাস্তি হলো আপনি আজকে না খেয়ে থাকবেন। বৌমা, এটা তুমি কি কইলা? আমার খাবার বন্ধ করে দিবা মানে? তুমি তো জানো যে আমি ডায়াবেটিসের রোগী। ডায়াবেটিসের রোগী সময় মতো না খাইতে পারলে তো ডায়াবেটিস বাইরে যায়, আর ডায়াবেটিস বাইরে গেলে তো আমি মরেও যেতে পারি। আপনি মরে গেলেই তো আমি বেঁচে যাই। আহুক আমার পোলা আজকে বাড়িতে এলে জিগামু যে কোন বংশের মায়া বিয়া করায় আনছ যে সারাদিন শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে। কি তোর এত বড় সাহস? ছেলের কাছে বিচার দিবি তাই না? আজকে তোকে মেরেই ফেলবো। তুই মর বুড়ি, তুই মরলেই শান্তি পাই আমি। চক্র সব ও বাজান, বাজান। মা কিছু বলবে? বাজান রে, আমার একটু বাজার থেকে বিষয় না দিতে পারবি? কেন মা, হঠাৎ করে এই কথা কইতেছো কেন? আজকে তোর বউ যে ব্যবহার করলো আমার সাথে, এটা তো আমি মাইনা নিতে পারতাছি না বাজান। আমার বাইসা থাকা না থাকা সমান কথা। তার থেকে বরং তুই আমার একটু বাজার থেকে বিষয় না দে, আমি খায়া মইরা যাই। আমি মরলেই তো তোর বউ শান্তি। আমার বউ আবার কি করলো? তোর বউ আজকে আমার গলা চিপা ধরছিল। আমার বউয়ের এত বড় সাহস আমার মায়ের গলা চেপে ধরে? কি কারণে গলা চেপে ধরছে মা? আমি তরকারি বসায় নামাজ পড়তে গেছি, বউ আইসা দেখে তরকারি পোড়া লাগছে, কয় বলে আমারে খাইতে দিব না। আচ্ছা কো, আমি ডায়াবেটিসের রুগী, আমি যদি না খাই তাহলে আমি মরে যাবো না? আমি কইছি বলে আমার বলে আজকে বাড়িতে আও, আমি সব কথা কয়ে দিব। এইটা কোনে আমার গলা চেপা ধরছে। মা তুমি শুধু দেখো আমি কি অবস্থা করি। মুক্তা, মুক্তা ঘরে কেন? বাইরে তুই আমার মায়ের গায়ে হাত তুলে কেন? বাহ, আস্তে না আসতেই ছেলের কাছে বিচার দেওয়া শুরু হয়ে গেছে। তখন তো গলা চিপে ধরেছিলাম, ইচ্ছে করছিল গলা চিপে ধরে একদম মেরেই ফেলি। মুক্তা, তোর এত বড় সাহস আমার সামনে আমার মায়ের গায়ে হাত তোলার কথা বলছিস? হ্যাঁ, তোর মতো কালনাগিনী বউ আমার জীবনে দরকার নেই। আরে তুই তো যে কোনো সময় আমার মাকে মেরে ফেলতে পারিস, তোকে আমি ডিভোর্স দিব। থাক বাবা, ও ছোট মানুষ, ভুল কইরা ফেলাইছে, ওরে এত বড় শাস্তি দিস না। দেখছিস মা কাকে বলে? হ্যাঁ, আমি তোকে ডিভোর্স দিতে চাচ্ছি, আমার মা তোর সাপোর্ট হয়ে বলছে ডিভোর্স না দিতে। আরে এত ভালো শাশুড়ি পেয়েও তুই এত খারাপ ব্যবহার করছিস। হ্যাঁ, তুই মায়ের কাছে ক্ষমা চ। বৌমা, আজকে তুমি আমার সাথে যেই ব্যবহার করলা, একদিন তুমিও তো শাশুড়ি হইবা, তখন তোমার পোলার বউ তোমার সাথে এরকমই ব্যবহার করবে। যে মা আমাকে কষ্ট করে মানুষ করেছে, আর তার কষ্ট আমি সহ্য করতে পারবো না। তুই এখনই আমার মায়ের কাছে ক্ষমা চাবি, তা না হলে কিন্তু আমি সত্যি সত্যি ডিভোর্স দিব। মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দেন। কথায় আছে, নদীর পানি ঘোলাও ভালো, জাতের মেয়ে কালো ভালো। তোর বউ চেহারা দেখা মনে হইল সে মন থেকে মাপ চায় নাই, সে কোনোদিনই ভালো হইব না বাজান। মা তুমি কোনো চিন্তা করবে না, ওকে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমার ভালো করে জানা আছে। আল্লাহ, আল্লাহ তুমি আমার ছেলের মতো ছেলে প্রত্যেক মায়ের ঘরে ঘরে দিও আল্লাহ। বউ, আমি তোমার সাথে রাগারাগি করছি, আমি তোমার গায়ে হাত পর্যন্ত তুললাম, আমার ক্ষমা করে দাও। আমি মায়ের জন্য করলাম, আমার উপরে রাগ করে থেকো না। তুমি তোমার মায়ের সামনে এইভাবে আমাকে অপমান করলে কেন? আবার আমার গায়ে হাত তুললে। আর বোকা বুঝো না কেন? আমার বাবার যত সম্পত্তি সব আমার মায়ের নামে, আর আমি যদি মায়ের সাথে রাগারাগি করি তাহলে সেই সম্পত্তি থেকে বঞ্চিত করে দিবে। তাই আর কি মায়ের সামনে ভালো সাজতে গিয়ে তোমাকে কষ্ট দিয়ে দিলাম। হ্যাঁ, কি বলতেছো এসব? সত্যি নাকি? বাহ, তোমার তো দেখি হিটলারের চেয়েও বেশি বুদ্ধি। শোনো, তুমি যা করছো একদম ঠিক কাজ করেছো। এখন থেকে
তুমি আমাকে আরো বেশি বেশি করে তোমার মায়ের সামনে শাসন করবে, যাতে তোমার মা মনে করে যে তুমি আমাকে আসলেই শাসন করো। তবে তুমি কিন্তু আমার উপর রাগ করতে পারবে না। আরে কি যে বলো না, আমি সম্পত্তির জন্য এতটুকু সহ্য করতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওই বুড়ির থেকে সম্পত্তি হাতিয়ে নাও, তারপর দেখো ওই বুড়ির আমি কি অবস্থা করি। কি অবস্থা করবে? একদম লাথি মেরে ঘর থেকে বের করে দিব। আরে না, যত হোক আমার মা তো, ছেলেগুলো একটা কর্তব্য আছে না, আমি ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব সম্পত্তিটা নিজের নামে লিখে নাও। আমি কিন্তু বেশি দিন নির্যাতন সহ্য করতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু দেখো আমি কি করি। আরে আমার লক্ষ্মী জামাইটা। ও বাদান, বাদান দেন, ও বাদান। কি হয়েছে মা? আমার খুব খিদা লাগছে, আমারে কিছু খাইতে দে। তোর বউ আমারে কিছু খাইতে দেয় নাই। কি আমার বইয়ের এত বড় সাহস, তোমাকে এখনো খাবার দেয়নি? দাঁড়াও, ওর ব্যবস্থা এখনই করছি। মুক্তা, মুক্তা, ঘর থেকে বেরিয়ে আসো। এত চিৎকার করছো কেন? তুমি আমার মাকে এখনো খাবার দাওনি কেন? কিভাবে খাবার দিব বলো? এখনো তো খাবার রান্নাই হয় নাই। তুমি জানো না আমার মা ডায়াবেটিসের রুগী, সে বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না। হ্যাঁ জানি তো, কিন্তু খাবার না হলে আমি কিভাবে দেব বলো? থাক বাবা, এত রাগারাগি করতে হইব না। একটা কথা কান খাড়া করে শুনে রাখো, আমার মায়ের খাবার সময় মতো দিবে, তা না হলে কিন্তু তোমার খবর আছে। আম্মা, এখন থেকে আর দেরি হবে না, ঠিক সময় মতো আপনার খাবার এনে আপনার সামনে আমি হাজির করব। ঠিক আছে মা, এইটা নিয়ে তোমার তো চিন্তা করতে হইব না। তুমি তো আর ইচ্ছা করে আমারে না খাওয়াই রাখো নাই। আম্মা, আপনার সাথে আমি খারাপ ব্যবহার করে যে ভুল করেছি, সেই ভুল আমি আর দ্বিতীয়বার করতে চাই না। আপনাকে এখন থেকে আমি আমার মায়ের মতোই জানবো। মাগো, তোমার কথা শুননা মনটা ভুইরা গেল। আমি ভাবছিলাম তুমি কোনো দিন ভালো হইবা না, কিন্তু আমার ধারণা ভুল। আম্মা, আপনি আমার মুরব্বী, আপনি আমাকে শাসন করতেই পারেন। ভুল যেহেতু আমি করেছি, ভুলের মাসুলও আমিই দেব। সে যাই হোক না কেন, আমি আমার মায়ের কষ্ট দেখতে পারি না। শোনো, আমি কিন্তু অন্য ছেলেদের মতো না যে বইয়ের আঁচল ধরে বসে থাকবো। আমার মা ছাড়া আর কেউ নেই, আমার মা আমার কাছে অনেক মূল্যবান। হ্যাঁ সেটা তো জানি, আর এই জন্যই তো তোমাকে এতটা শ্রদ্ধা করি। বাবা রে, তোর মতো সন্তান পাইয়া আমি ধন্য। প্রত্যেকটা বাবা মার যেন এইরকম সন্তান হয়। হায় রে ওরে, খালি একবার সম্পত্তিটা লিখে নি, তারপর বুঝবি আমি কেমন আর তোর ছেলে কেমন। বৌমাকে কিছু ভাবতেছো? হ্যাঁ মা, ভাবছি আপনার শাড়িটা কেমন পুরন হয়ে গেছে, ভাবছি আপনাকে একটা নতুন শাড়ি কিনে দিতে হবে। না মা, আমার নতুন শাড়ি আছে, আমার শাড়ি কিনুন লাগবে। আম্মা, আর কোনো কথা চলবে না, আমি নিজের পছন্দ করে আপনাকে একটা শাড়ি কিনে দেব। মা, তোমার বউ যা বলছে তা মাইনে নাও, আর তুমি এভাবে পুরান শাড়ি পরে থাকবে আমি এটা মাইনে নিতে পারবো না। তোরা যে কি করস না। ঠিক আছে বৌমা, তুমি তোমার পছন্দ মতো একটা শাড়ি কিনা দিই। আম্মা, আপনি ঘরে গিয়ে বসেন, আমি রান্না করে আপনার সামনে খাবার এনে হাজির করতেছি। 10 মিনিটের ভিতরে কিন্তু ডাকবে, তা না হলে কিন্তু থাপ্পড় মেরে দাঁতটা ফেলে দেবো। দয়া করে আমাকে মারবেন না, আমি 10 মিনিটের ভিতরে সবকিছু রেডি করে আনছি। ও বাবা, তুই বল লোকে খারাপ ব্যবহার করিস না। মা, আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না। বউ তো একটা গেলে আরেকটা পাবো, কিন্তু মায়ের কষ্ট হোক সেটা আমি মাইনে নিতে পারি না। আসলে তুই ভালো। কি যে আরাম লাগতেছে বৌমা। প্রত্যেকটা শাশুড়ির এরকম সেবা পাইতে ইচ্ছা করে। বৌমা, আজকে যেমন তুমি আমার সেবা করতেছ, একদিন তুমি যখন শাশুড়ি হইবা তখন তোমার পোলার বউ এরকম তোমার সেবা করবো। মা, খেতে চলো। ছোটবেলা তুমি যেভাবে আমাকে খাওয়াতে নিজের হাতে, আর আমি তোমাকে নিজের হাতে খাওয়াবো। বাবা রে, এত সুখ আমি কই রাখুম। তোর আব্বা যদি বাইসা থাকতো তাহলে মেলা খুশি হইতো। মা, আব্বার কথা মনে কইরা মন খারাপ করো না। আগামীকালকে আমি তোমাকে গরম রসগোল্লা খাওয়ানোর জন্য বাজারে নিয়ে যাব। ও বাবা, আমার গরম রসগোল্লা খাওয়া লাগবো না,
আমার তো এমনিতেই ডায়াবেটিস। আরে মা, একটা দুইটা মিষ্টি খেলে কিছু হয় না। তো বাজারে যে খাওয়ার দরকার কি, বাড়িতে নিয়ে এলেই তো হয়। দোকানে বসে গরম রসগোল্লা খাওয়ার মজাই আলাদা। থাক বাবা, আমার এখন আর বাজারে যাইতে হইব না। আম্মা, আপনার ছেলে যখন এত করে বলতেছে, যান না, গিয়ে খেয়ে আসেন। আপনিও খেয়ে আসেন আর আমার জন্য নিয়ে আসেন। আচ্ছা, বিপদে বললাম তো। মা, তোমার কোনো কথাই শুনবো না। তুমি যাবে কি না? তুমি যদি না যাও তাহলে আমি সারাদিন ভাতই খাবো না। কি পাগলামি শুরু করছস তোরা? আমি আমার মায়ের জন্য পাগলামি করবো না তো কার জন্য করব? আমার মা আমার জন্য পুরো পৃথিবী। মায়ের সেবা যত্ন করতে পারলে আমার শান্তি। মা যেমন ছোটবেলা আমাকে যত্ন হয়েছে, আমিও ঠিক সেভাবে আমার মায়ের যত্ন করতে চাই। থাক বাজান, এইভাবে কইস না। আমার কলজা লাগে। তোর মতো সন্তান পাইয়া আমি ধন্য। আর আমি আপনার ছেলেকে স্বামী হিসেবে পেয়ে ধন্য। আমি আল্লাহর কাছে দোয়া করি তোরা অনেক সুখে থাক। তুমি কি আমার সাথে যাচ্ছ তাহলে? না যায় কি আর উপায় আছে? ধর আব্বা যখন বাইসা আসছিল, যেদিন জমি রেজিস্ট্রি করতে গেছিলাম, সেদিন তোর বাপে রসগোল্লা খাওয়াইছিল, গরম গরম রসগোল্লা। মা, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, সকালবেলা আমি তোমাকে নিয়ে যাব। আচ্ছা। পার্টিতে দিচ্ছি আপনার। আহা বৌমা, লাগবো না, যাও তুমিও ঘুমাই পড়ো গা, সকাল সকাল উঠতে হইব, যাও। একটু মাথায় তেল দিয়ে দিই। লাগবো না কইলাম তো, যাও তোমা, যাও। এই কাজ হইছে? কাজ হয়েছে মানে? এখন থেকে সবকিছুর মালিক আমি। ও বাজান, কিসের মালিকের কথা কইতেছিস বাজান? রসগোল্লা খাওয়ার সময় তোমাকে বলেছিলাম না মা, যে এই কাগজে একটা সই দাও, তুমি কত সহজে সইটা দিয়ে দিলে। আরে মা, তুমি কত বোকা। ও বাজান, আমি তো তোর কথা কিছুই বুঝতে পারতেছি না। আম্মা, আমি বুঝায় বলতেছি, আপনি আপনার স্বামীর যত সম্পত্তি সব আপনার ছেলের নামে লিখে দিয়েছেন। আসলে ওই সময় যে আপনাকে রসগোল্লা খাওয়ালো না, আপনার ছেলে আপনাকে ভুলিয়ে ভালিয়ে সম্পত্তি সব আপনার ছেলের নামে লিখে নিয়েছে। কিন্তু ওর তো একটা বোন আছে, তারও তো সম্পত্তি দাম লাগবো। বোনের চিন্তা করার সময় আমার নাই। এখন থেকে সমস্ত সম্পত্তির মালিক আমি, তুমি খালি শূন্য। এখন থেকে আমার বউ যা যা বলবে তুমি তাই তাই করবে। হায় রে সন্তান, এই ছিল তোকে মনে? এই সম্পত্তির জন্য তোরা আমার সাথে ভালো ব্যবহার করলি? কিন্তু একটা কথা মনে রাখিস, এই সম্পত্তি তো তোরা রাখতে পারবি না, খামাখা পাপের বোঝা বাড়াইলি। তোমার এত কথা শুনতে চাই না। এতদিন তোমার নামে সম্পত্তি ছিল বলে তুমি যা যা বলছো আমরা তাই তাই করছি। এখন আমার বউ যা যা বলবে তুমি তাই করবে। আর একটা কথা, তুমি যদি ভুলেও তোমার মেয়েকে কিছু বলছো তাহলে কিন্তু তোমার খবর আছে, বলে দিলাম। আর যদি বলেন তাহলে আপনাকে পায়ে শিকল বেঁধে রাখবো, দুনিয়ার সবার কাছে প্রমাণ করব আপনি একটা বুদ্ধি প্রতিবন্ধী, মানে পাগল। ভাবছিলাম তোরা বোকা, মারে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হয়েছে? হয় নাই, তোরাও পারবি না। কেউ না পারলেও আমি পারবো। বয়স্ক মানুষ, 2 দিন পর তো তুমি এমনিই মারা যাবা, সম্পত্তি দিয়ে কি হবে? অতএব আমরা যেটা বলি সেটা শোনো। আর তোমার মেয়ে কি সম্পত্তি দিবার কি আছে? ও তো মেয়ে মানুষ, সম্পত্তি দিয়ে কি করবে? হ্যাঁ রে বাজান, মায়ের সাথে বেইমানি করার কি দরকার আছিল? আমারে কইলে তো আমি এমনিই লেখা দিতাম। লেখা দিতাম, কিন্তু বোনের ভাগটা আলাদা কইরা। কিন্তু হইতো না, আমার তো সব সম্পত্তি লাগবো। তোর যেই বোন তোরে এত ভালোবাসে, হ্যাঁ, তোর যেই বোন একটু কান্না করলেই তোর মাথা নষ্ট হইয়া যেত, আর সেই বোনরে ঠকালি? আর আমি কত বোকা না, আমি তো চালাকি একটু ধরতে পারি নাই, আর কেমনে ধরমু? তখন তো আমি বিশ্বাস করছিলাম, আর আমার বিশ্বাসের মূল্য তোরা এইভাবে দিলি? মার কলিজায় আঘাত দিলে কেউ কখনো সুখী হইতে পারে না। আমি আমার নিজের কথা ভাবি নাই, তোর কথা ভাবতাছি, তুই ধ্বংস হয়ে যাবি। আপনি চুপ থাকেন তো, আপনি নিজের চিন্তা করেন আর আমাদেরকে জ্ঞান দিতে আসবেন না। এখন থেকে বাড়ির সব কাজ আপনি করবেন এবং এখন থেকেই শুরু করে দেবেন। আর ভালো কথা, ওইখানে আমার কিছু কাপড় চোপড় রাখা আছে, গিয়ে ভালো করে ধুয়ে দিবেন। যান এখান থেকে। কি হলো, দাঁড়াচ্ছেন কেন? যান এখান থেকে, যান বলছি। কেমন দিলাম? ভালো।
আচ্ছা, আপনাদেরকে যে আমরা এতগুলো টাকা লোন দিব, কিস্তিগুলো আবার ঠিকঠাক মতো দিতে পারবেন তো? স্যার, বড় একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি তো, আশা করি কোনো সমস্যা হবে না। খুবই ভালো কথা, কিন্তু আপনার স্ত্রীর সম্মতি আছে তো না? স্যার, সম্মতি থাকবে না কেন? আপনার থেকে টাকা নিয়ে তো আমরা এত বড় একটা বিজনেস শুরু করতে যাচ্ছি, অবশ্যই সম্মতি আছে। কাকার বাচ্চা কানা, চোখে দেখিস না যত সব। আচ্ছা, উনি কে? উনি হচ্ছে আমাদের বাড়ির কাজের মহিলা। হ, আমি এই বাড়ির কাজের লোক, তাই কোনো টাকা পয়সা পাই না, পেটে ভাতে কাম করি। এই, আপনি এত বেশি কথা বলেন কেন? এখান থেকে যান বলছি। কি ব্যাপার, কথা কানে যাচ্ছে না? যা বলতেছি। সরি স্যার, দুঃখিত, আসলে কি আর বলবো, কিছু বলার নেই। স্যার, লোনটা পাবো তো? আপনি যদি ঠিকঠাক মতো কিস্তি দিতে পারেন অবশ্যই লোন পাবেন। স্যার, সেটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি ঠিকঠাক মতো টাকা পরিশোধ করে দেব। স্যার, কোনো সমস্যা হবে না তো? আজকে আমি ইনভেস্টিগেশনের জন্য আসছি তো, ফাইলগুলো স্যারের কাছে জমা দেবো, আশা করি লোনটা হয়ে যাবে। আর ওই আপনাদের বাড়ির দলিলগুলো ঠিক আছে তো না? ওটা তো আপনার হাতেই দেখতে পাচ্ছি। আচ্ছা স্যার, এই যে দলিলটা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে উঠি। আচ্ছা স্যার। অবশেষে তাহলে টাকাটা পেয়ে গেলাম। হ্যাঁ, যাক, টাকাটা পেলে ভালো হবে, ব্যবসা করতে পারবো। হ্যাঁ, আমি বিজনেস শুরু করতে পারবো ইনশাআল্লাহ। চলো। চল। বাবাজি, কয়টা ভিক্ষা দিয়ে যান বাবাজি, গরিবরে দয়া করেন, আপনারা কয়টা ভিক্ষা দেন বাবাজি। বাবাজি, কয়টা ভিক্ষা দিয়ে যান বাবাজি, আমারে কয়টা ভিক্ষা দেন। মা, আপনি ভিক্ষা করতেছেন? স্যার, আপনি মনে হয় ভুল করতেছেন, আমি আপনার আম্মা না। আমি কোনো ভুল করতেছি না, আপনি আমার শাশুড়ি আম্মা। আমার তো কোনো ছেলে মেয়ে নেই, আমার জামাই আসবো কোত্থেকে? দেখেন আম্মা, আপনি আমার সাথে মিথ্যে কথা বলবেন না, আমি কিন্তু আমার শাশুড়ি আম্মাকে ভালো করে চিনি। থাক, আপনার ভিক্ষা দেওয়া লাগবে না, আমি আসি। আপনি কোথাও যেতে পারবেন না, আপনি আগে বলুন যে আপনি আমার শাশুড়ি আম্মা কিনা। হাস্যা জ্বালায় বললাম তো, আমি আর কতবার কমো যে আমি আপনার শাশুড়ি না। আপনি যদি আমাকে না বলেন তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। আপনি আগে বলেন আপনি ভিক্ষা করতেছেন কেন? বাবাজি, সবই আমার কপাল, আমার পোলার বউ আমার কাছ থেকে সব সম্পত্তি লেখায় নিয়া না আমারে দেয়া ভিক্ষা করায়, আমারে বাড়ি থেকে বাইর করে দিছে। কি বলতেছেন এসব? কপাল মানে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কেমনে বুঝবা? ওরা তো চলো না মই, চলো না কইরা আমার কাছ থেকে সব সম্পত্তি লেখা দিছে। আপনার আপন সন্তান হয়ে এই কাজটি করতে পারলো? তাছাড়া আপনার সম্পত্তি তো আপনার মেয়েরও ভাগ আছে। আমি ওই কথা ওকে কইছি, কিন্তু ওরা কয় আমার মেয়েরে কোনো সম্পত্তি দিব না। সেটা না হয় মানলাম, কিন্তু গর্ভধারিণী মাকে দিয়ে ভিক্ষা করাচ্ছে, ওদের একবারও বিবেকে বাঁধলো না? আমি যদি ভিক্ষা না করি তাইলে ওরা মানে মাইরা বালাইব বাবা। হাই রে কুলাঙ্গার সন্তান, শেষমেশ নিজের মাকে ভিক্ষা করালি। আম্মা, আপনি আমাদের জানাতে পারতেন, অথবা আপনি আমাদের বাড়ি চলে যেতে পারতেন। বাবা রে, যেখানে নিজের ছেলে সন্তান নিজের মায়ের অপমান করে, সেই কথা কি মানুষের কোয়া যায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আপনি এখন আমাদের বাড়িতে চলেন, তারপরে দেখেন আমি ওদের কি করি। না বাবা, আমি যাবো না, আমার মেয়ে অবস্থা আমাদের দেখলে আমার মেয়ে সহ্য করতে পারবো না। আর আপনি যে রাস্তা রাস্তা ভিক্ষা করছেন, এটা কি সহ্য করার মতো? বাবাজি, আমারে মাফ করো, আমি তোমার সাথে যেতে পারবো না। আমি যদি তোমার সাথে যাই, এই কথা যদি ওরা শুনে, তাইলে আমার ছেলে আর ছেলের বউ আমার মাইরা ফেলাইবো। কি বলেন আম্মা? আপনার ছেলে আর ছেলের বউ আপনার গায়ে হাত তুলে? বাবা রে, কতবার যে আমারে মারছে সেই কথা তোমার আমি হিসাব করে কইতে পারবো না। ওরা তো জাহান্নামের কীট, মায়ের সাথে কেউ এইরকম খারাপ আচরণ করতে পারে?
আমি ওদের কঠিন শাস্তি দেবো। মা কি জিনিস ওরা যদি বুঝতো তাহলে কি মায়ের সাথে এই ব্যবহার করতো? তুমি যাও বাবা, আমি ভিক্ষাই করি, আমার ভিক্ষা করা ছাড়া উপায় নাই। আম্মা, আমি আপনারে না নিয়ে কোথাও যাব না। আর আপনি যদি আমার সাথে না যান তাহলে কিন্তু আমি লোকজন জড়ো করে সবাইকে এই কথা বলে দেবো। না না বাবাজি, লোকজন ডাকার দরকার নাই, খাওয়ারে কিছু করার দরকার নাই। চলো, আমি তোমার সাথে যাব, চলো। চলেন। আশা, আশা, এই কি হয়েছে? এত ডাকাডাকি করতেছো কেন? এই দেখো কারে নিয়ে আসছি। এই মহিলাকে? আম্মা, একটু ঘন্টাটা খুলেন। আম্মা মানে? মা? তোমার ভাই আর ভাবি তোমার মায়ের কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখে নিয়ে এখন তাকে খেতে দেয় না। তার নিজের খাবার নিজেকে জোগাড় করতে হয়, আর সে কারণে তাকে দিয়ে ভিক্ষে করায়। আজকে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে সে আমার কাছে ভিক্ষা চাইল। আমি ভিক্ষা দিতে গিয়ে দেখি সে তোমার মা। প্রথমে সে আমাকে পরিচয় দিতে চায়নি, তারপরে অনেক কথা বলার পরে সে আমাকে পরিচয় দিয়েছে, তারপরে বাসায় নিয়ে এসেছে। একটা বারো আমাদের জানানোর প্রয়োজন মনে করলে না? মারে, এই লজ্জার কথা আমি তবু বলতে পারি নাই, লিখে তো তবু জানাই নাই। এই জগতে মানুষ না বড়ই কঠিন। মারে, ওরা যে এত বড় প্রতারক যে আমি স্বপ্নেও ভাবি নাই। আমারে গরম রসগোল্লা লোক দেখায় বাজারে নিয়ে যায় একটা কাগজে সই করাইছে। ওরা যে আমার সাথে এত বড় প্রতারণা করবো আমি শুধু সম্পত্তি লিখে নিয়ে ওরা ক্ষান্ত হয়নি, ওরা তোমার মায়ের গায়েও হাত তুলেছে। আমার সম্পত্তি দিক বা না দিক, কিন্তু আমার মায়ের সাথে যারা খারাপ আচরণ করছে তাদের আমি একটাকেও ছাড়বো না। নিজের মাকে দিয়ে ভিক্ষা করানো, ওদের বুক একবারও কাঁপলো না। তোমার মা, কিন্তু আমার তো শাশুড়ি। এই ঘটনা শুনে আমার গা আগুন জ্বলে যাচ্ছে। তোমার ভাই ভাবির যে আমি কি ব্যবস্থা করব। ওদের ব্যাপারটা পরে দেখছি। মা, তুমি আগে ভিতরে চলো, আসো। মুক্তা, মুক্তা, কি রে, এভাবে সারের মতো চিৎকার করছিস কেন? তুমি আমাকে নিজের হাত দিয়ে খাওয়াই দেবে? বাহ, তোর তো সাহস কম না, তুই আমার হাতে খেতে চাস? বউ, আমি তো ইচ্ছাকৃতভাবে খেতে চাইনি। আমি অসুস্থ মানুষ, ডান হাতে বল পাই না, তাই খেতে চাইছিলাম। কত মানুষের যে হাত নাই, তারা কি খায় না? দরকার হয় বাম হাত দিয়ে খা, আর না হলে পা দিয়ে খা। বউ, তুমি আমার সাথে এভাবে ব্যবহার করতেছো কেন? তোরে যে এখনো লক্ষ্মী মেয়েরা ঘর থেকে বের করি নেই, এটাই তো তোর সাত কপালের ভাগ্য। হারামজাদা মরেও না, মরলেও তো আমি শান্তি মতো একটা বিয়ে করে থাকতে পারতাম। হায় রে ডাইনি, তোর জন্য আমি আমার মাকে কত কষ্ট দিছি, এই কারণে আমার হাতে বল পাই না। আমি আমার বোনের সম্পত্তিটা আমি নিজের নামে করে নিছি, মাকে দিয়ে কত কাজ করেছি, শেষমেশ তাকে দিয়ে ভিক্ষাও করেছি, আর সে তুই আজকে আমাকে অবহেলা করছিস। শোন, তোর মতো রোগীর সাথে আর আমি থাকতে পারবো না। তুই তোর রাস্তা মাপ, আমি আমার রাস্তা মাপি। আর শোন, আমার সুন্দর একটা ভবিষ্যৎ আছে, আমি চাইলে আমার জীবনটাকে সুন্দরভাবে গুছাতে পারি। প্রয়োজনে তুই আমাকে তালাক দিবি। আমি তোকে তালাক দিতে যাবো কেন? তোর যদি মন চায় তাহলে তুই চলে যা। এত সস্তা না, আমি তোর কাছ থেকে কি এমনি এমনি চলে যাব? তাহলে তো তুই আমাকে কাবিনের টাকা দিবি না। তুই আমাকে আগে কাবিনের টাকা দিবি, তারপর আমি নতুন করে সংসার করব। আমি তোকে 1 টাকাও দিব না। তাহলে তোর জেলের ভাত খাওয়া মাফ হবে না। জেলের ভাত খেতে আমার কোনো সমস্যা নেই। ইচ্ছে করছে একটা লাঠি দিয়ে এখনই খাট থেকে ফেলে দে, জানোয়ার একটা। আমি তোর জন্য এত পাপ করছি যে আমি তার শাস্তি এখন ভোগ করতেছি। এই সুযোগে তুই আমার সাথে খারাপ ব্যবহার করতেছিস, আমাকে অবহেলা করতেছিস, তাই না? আরে আমার কি অবস্থা হয়েছে, তার চেয়ে জঘন্য অবস্থা তোর হইব, দেখে নিস। পাপ শুধু আমি একা করি নেই, তুইও করছস, মনে রাখিস। আর তোকে আমি বেশি পাত্তা দিয়ে আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। আমি দুনিয়ার সব মানুষকে বলবো তোর মতো লোভী মেয়েকে যাতে বিয়ে না করে। হ্যাঁ, এখন তো সব দোষ আমার হয়ে গেছে। আর তুই মনে হয় যে দুধে দেওয়া তুলসী পাতা। আর 2টা দিন ওয়েট কর, তোকেও তোর মার মতো ভিক্ষা করে খেতে হবে, সেই ব্যবস্থাই করতেছি। এই ডাইনিকে বিয়ে কইরা আমার জীবনটাই নষ্ট করে ফেলাইলাম। আমি আমার মাকে কষ্ট দিছি, আমার বোনের সম্পত্তি সব আমার নিজের নামে করে নিয়েছি। আমার মাকে কষ্ট দিয়ে
আমি ধাক্কা বন্ধ দিলাম। আল্লাহ আমারে ক্ষমা করে দিও, আমার মতো পাপী যাতে কোনো ছেলে না হয়। আমারে ক্ষমা করে দিও আল্লাহ, আমারে ক্ষমা করে দিও। এই নাসির ভাই, নাসির ভাই বাড়িতে আছেন? স্যার আপনি বসেন বসেন। জি আমি, জি থ্যাংক ইউ। নাসির ভাই নাই ভাবি? আছে, সে তো অসুস্থ। ভাবি শোনেন, অসুস্থ হোক আর যাই হোক, কিস্তির টাকাটা তো পরিশোধ করতে হবে তাই না? গত 3 মাস ধরে কিস্তি দেন না, অনেক সহ্য করছি, আর সহ্য করা সম্ভব না। এখন আপনাদের জায়গা জমি যা আছে বিক্রি করে কিস্তির টাকা শোধ করেন, না হলে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। শুনছো? স্যার। জি বসেন। জি স্যার। স্যার আমাকে আর 2টা মাস সময় দেন, আমি লোন পরিশোধ করার ব্যবস্থা করতেছি। আর 10 দিনও সময় দেওয়া সম্ভব না, আপনার কারণে আমার চাকরি নিয়ে টানাটানি বেজে গেছে, জানেন আপনি? আমি অসুস্থ না হলে তো সব টাকা দিয়েই দিতাম। তাছাড়া আপনি তো জানেন আমরা যে ব্যবসাটা শুরু করেছিলাম সেই ব্যবসাতে লস খেয়েছে। হাতে যে কয়টা টাকা পুঁজি ছিল সব শেষ হয়ে গেছে। এই সমস্ত ছেলেগুলোর কথা ব্যাংক কিন্তু শুনবে না। আজকে আমি আসছি, এর একটা ভিত করে আমি যাব। স্যার আমি ব্যবসায় লস খেয়েছিলাম, আর লস খাওয়ার পর স্টক করছিলাম। স্টক করার পর আমার ডাইন হাতে তেমন একটা বল পাই না। আরে এত কথা শুনতে পারবো না, আমাদের টাকা পরিশোধ করেন, না হলে কিন্তু আমি মামলা করতে বাধ্য হব। মামলা করা লাগবে না, আপনার সমস্ত টাকা আমি পরিশোধ করব। সজীব কি বলো ভাই, তুমি আমাদের টাকা পরিশোধ করে দিবে মানে? হ্যাঁ, তবে আপনার সমস্ত সম্পত্তি আমার নামে দলিল করে দিতে হবে। আপনি যখন টাকা ফেরত দেবেন তখন আমি আপনার দলিল ফেরত দেব। অন্য মানুষের কাছে বিক্রি করলে সম্পত্তি তোর ফেরত পাবেন না, আর আমার নামে লিখে দিলে সব আমি ফেরত দিয়ে দেবো। আমি এই বাড়ির জামাই, আমি তো আর বউয়ের ভাইয়ের কাছ থেকে সুদ খেতে পারি না। আমার টাকা ফেরত দিলেই আমি আপনার দলিলে সই করে দেবো। আমার তো বিশ্বাসই হচ্ছে না। কি বলেন? আপনি আমার পরম আত্মীয়, আমি যদি আপনার বিপদের সময় পাশে না দাঁড়াই তাহলে কি হয়? তবে আমাকে দলিলটা বুঝিয়ে দিলেই আমি টাকাটা দেবো। আরে ভাই আমি তো তোমাকে অবিশ্বাস করি না, তুমি আমার এই বিপদে পাশে দাঁড়াইছো, এটাই তো আমার জন্য অনেক। আমার সব সম্পত্তি আমি তোমার নামে করে দিব, তারপর টাকা ফেরত দিলে সব সম্পত্তি আমার নামে করে দিও। কোনো চিন্তা করবেন না ভাই, আমি আপনার পাশে আছি। আর স্যার, কালকে লোনের বাকি টাকাটা হিসাব করে নিয়ে যাবেন। ওকে ঠিক আছে, তাহলে তো সমাধান হয়েই গেল। এতদিন এই সমাধানটা দিলেই তো হইতো। যা হবার তা হয়ে গেছে, আপনি আগামীকাল হিসাব করে সব টাকাটা নিয়ে যাবেন। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে, কাল মিস করেন না। হ্যাঁ ভাই তুমি আমার অনেক বড় একটা উপকার করলে। আপনি আমার স্ত্রীর বড় ভাই, আমি কি আপনার বিপদে না এসে থাকতে পারি? এই চা নাস্তার ব্যবস্থা করো, যাও। চা নাস্তা লাগবে না, আপনি দলিলটা রেডি করেন, আমি টাকা রেডি করি। আচ্ছা ঠিক আছে। আমি তাহলে আজ উঠি, কালকে আমি টাকা নিয়ে আসবো। ভালো থাকবেন আপনারা। বেরো, আর বেরো আমার বাড়ি থেকে। তোদের আমার বাড়িতে কোনো জায়গা নেই, তোরা বেইমান, আর বেইমানের কোনো ক্ষমা নেই। তোমার বাড়ি মানে? আমার বাড়ি মানে কি? আপনি যে আমার নামে সব সম্পত্তি লিখে দিতেন সেটিকে ভুলে গেছেন? তুমি কি বললে আর কি করলে? তুমি না বলেছিলে যে আমি টাকা দিলে আমার সম্পত্তি আমার নামে করে দিবে, আর এখন কি করছো? আমার সাথে বেইমানি করছো। রসগোল্লা খাওয়ার কথা মনে আছে? আমাকে রসগোল্লা খাওয়াতে নিয়ে সব সম্পত্তি নিজের নামে লিখে নিলেন। একটা বড় বোনের কথা চিন্তা করলেন না, আর সম্পত্তি লিখে নিয়ে নিজের মাকেই ভুলে গেলেন। তার গায়ে হাত তুললেন, এমনকি তাকে দিয়ে ভিক্ষাও করাইলেন। আপনার কাছে কি সম্পত্তি বড় হয়ে গেল? তুমি সব জানো? জি, আমি সব জানি। আপনার মা মরে গেছে না বেঁচে আছে একবারও তো খোঁজ নেননি। আপনার মতো সন্তানের সাথে আমি ভালো ব্যবহার করতে পারবো না। যে তার মায়ের সাথে এমন নাফরমানি করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখনই বাড়ি থেকে বের হয়ে যান। আপনার জন্য ভিক্ষার থালা অপেক্ষা করছে। আপনি কোনোদিনও আমার টাকা পরিশোধ করতে পারবেন না। আপনার টাকা পরিশোধ করার কোনো রাস্তাই খোলা নেই। আমি আর তার সাথে নেই, আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। তুমি থাকো তোমার মতো। আমার কি রূপ যৌবন এখনো কম আছে নাকি?
আমি চাইলেই তো নতুন করে জীবন শুরু করতে পারি। থাকো বাবা তুমি তোমার মতো, আমি তোমার সাথে নেই। এই দাঁড়া, আজ তোর জন্য আমার এই অবস্থা। আমি তোর জন্য পথের ফকির, তুই আমাকে ছেড়ে যাবি আর আমি তোকে এই সুযোগ দিব না? কখনোই না। বেয়াদব কোথাকার, এই কালনাগিনীর জন্য আমি আমার মাকে অনেক কষ্ট দিছি। আমি ভুলে গেছিলাম যে আমার মায়ের চেয়ে আপন পৃথিবীতে আর কেউ নেই। ভাই আমাকে ক্ষমা করে দাও। আমি ক্ষমা করার কেউ না, যার সাথে অন্যায় করছেন ক্ষমা চাইতে হলে তার কাছেই চাওয়া লাগবে। ভাই মা কোথায় আছে? আমাকে মায়ের কাছে নিয়ে যান। আমি আমি আমার মায়ের কাছে ক্ষমা চাবো, আমি তার পা ধরবো। যখন পর্যন্ত আমার মা ক্ষমা করবে না আমি তার পা ছাড়বো না। আমাকে মায়ের কাছে নিয়ে যান ভাই। আপনার মা আমার কাছে এসে ভিক্ষা চাইছিল, আমি তাকে দেখে বাড়িতে নিয়ে গেছি। যে বউয়ের কারণে আপনি আপনার মায়ের সাথে এত খারাপ আচরণ করেছেন, আমি আজকে আপনাকে দেখাবো মা কাকে বলে। আর আপনার বউ যে কেমন সেটা তো এতক্ষণে বুঝতে পেরেছেন। আপনার খারাপ সময়ে আপনার সাথে থাকতে চায় না, এখনও তার রূপ যৌবন আছে, এজন্য আপনাকে ছেড়ে সে অন্য কাউকে বিয়ে করতে চায়। ভাই আমাকে ক্ষমা করে দেন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি মায়ের কাছে ক্ষমা চাইতে চাই, আমাকে মায়ের কাছে নিয়ে চলুন। ঠিক আছে, আপনারা দুজনেই যেহেতু অনুতপ্ত হয়েছেন, তাহলে আপনাদের মায়ের কাছে আমি নিয়ে যাব। তবে ক্ষমা করা না করা একান্ত আপনাদের মায়ের ব্যাপার। চলেন আমার সাথে। আম্মা, আম্মা, আশা, আশা, ওই দেখো কাদের নিয়ে এসেছি। মা, মা আমার ক্ষমা করে দাও মা, আমি একটা পাপিষ্ট মা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি, অপমানও করেছি মা। আমি বুঝতে পেরেছি দুনিয়াতে মায়ের চেয়ে আপন আর কেউ নেই। আমরা যাদের জন্য মাকে কষ্ট দিই তারা কিছুই না মা, তারা মরিচিকা। মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না মা। মা আমি তোমার গায়ে হাত তোলার কারণে আমি ডাইন হাতে শক্তি পাই না মা, কোনো বল পাই না মা। আম্মা আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আসলে আমি না বুঝে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আপনাকে অনেক অপমানও করেছি। আমারই বোঝা উচিত ছিল। আপনি আমার শাশুড়ি হলেও আপনি তো একজন মা, আমার আপনাকে কষ্ট দেওয়া ঠিক হয়নি। আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমাদের কখনোই ভালো হবে না, আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। প্লিজ আম্মা আমাদেরকে ক্ষমা করে দেন। আপনাদের দুজনের কোনো ক্ষমা হবে না। আপনারা মায়ের সাথে যে অন্যায় করছেন তার কোনো ক্ষমা নাই। আপনারা দুজন মায়ের গায়ে হাত তুলছেন। দুনিয়ার কোনো সন্তান যদি মায়ের গায়ে হাত তোলে এর তো অপরাধ আর হয় না, আর সেই অপরাধে আপনারা অপরাধী। আপনাদের দুজনের শাস্তি হওয়া উচিত। আপনারা যেইভাবে মায়ের গায়ে হাত তুলছেন আজকে আমি আপনাদের দুজনের গায়ে সেইভাবে হাত তুলবো। ওঠেন ওঠেন না, কেমন লাগে? এতগুলো সাহস তোমার? হ্যাঁ, আমার ছেলের গায়ে হাত তোলো, মায়ের সামনে ছেলের গায়ে হাত তোলো। খবরদার আমার পোলার গায়ে একটা টুকাও দিবে না। ভাই এবার প্রমাণ পাইছেন তো? আপনি সুন্দরী বইয়ের কথা শুনে যে মায়ের গায়ে হাত তুলছেন, নির্যাতন করছেন, ভিক্ষা পর্যন্ত করাইছেন, আজকে সে মায়ের সামনে আপনার গায়ে হাত তুলতে বলে তার কষ্ট লাগছে। ভাইয়া তোমার যেহেতু সম্পত্তি দরকার ছিল তাহলে তুমি আমাকে বলতে পারতা, আমার ভাগের সব সম্পত্তি আমি তোমার নামে লিখে দিতাম। তাই বলে তুমি মায়ের গায়ে হাত তুলবা? দিনের পর দিন তুমি মায়ের উপর অত্যাচার করবা? মা যদি তোমাদের কাছে বেশিই হয়ে গেছিল তাহলে আমি আমার মাকে আমার বাড়িতে নিয়ে আসতাম। তুমি মায়ের সাথে কেন এইরকম করলে? দেখছেন ভাই, একটা জিনিস খেয়াল করছেন? আপনি যে সুন্দরী বইয়ের কথা শুনে আপনার মায়ের গায়ে হাত তুলছিলেন, আপনার অসুস্থতার কারণে সেই বউ কিন্তু আপনার ছেড়ে দিতে চায়। আপনি মাকে শত যন্ত্রণা দেওয়ার পরেও মা কিন্তু আপনাকে আগের মতনই ভালোবাসে। এই মায়ের পায়ের নিচে সন্তানের বেহের, আর আপনারা দুজনে মিলে সেই মাকে কষ্ট দিলেন। ভাই আজকে তোমাদের যা খুশি বলো, আমি কিচ্ছু বলবো না। আমি অনেক বড় পাপী, অনেক বড় অন্যায় করেছি। ভাই আমার মতো পাপীর ক্ষমা পাওয়ার যোগ্য না। ভাই তুমি আমাকে মারো, রক্তাক্ত করে দাও। মা তুমি আমাকে মারো, মা তুমি আমাকে মারো। না রে বাবা, তুই আমার কত আদরের সন্তান। 10 মাস 10 দিন গর্ভে রেখে তোর আমি জন্ম দিচ্ছি। তুই আমার একমাত্র সন্তান। আল্লাহ জানে তুই আমার কত আদরের।
তুই আমারে কষ্ট দিতে পারো, কিন্তু বাজান মা হয়ে আমি তো তোরে কষ্ট দিতে পারি না। আমি কষ্ট দিলে তোর আর আমার মধ্যে তফাৎ কি হইল ক? আমি তোরে ক্ষমা করে দিছি বাজান। বৌমা, আমি তোমারও ক্ষমা করে দিছি। এই হলো মা এবং বউয়ের মধ্যে পার্থক্য। আপনাকে এই শিক্ষাটা দেওয়ার জন্যই আজ আমি এখানে নিয়ে এসেছি। আশা করি বুঝতে পেরেছেন। ভাই, তুমি আমাকে এত বড় শিক্ষা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি আসলে অনেক বড় ভুল করেছি মা। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর আমি তোমার খেয়াল রাখবো। তোমাকে আর কষ্ট হতে দেবো না মা। তোমার পায়ের নিচে পড়ে থাকবো মা, তাও তোমাকে কষ্ট হতে দেবো না মা। তুমি আজকে থেকে আমার সাথে থাকবে। চলো, আমার সাথে চলো মা। মা বুঝি তোমার একা? মা আমাদের বাড়িতে থাকবে। না, মা আমার সাথে থাকবে। মা আমাদের বাড়িতে থাকবে। না, মা আমার বাড়িতে থাকবে। হ্যাঁ, ঠিকই বলেছো। এখন থেকে মা আমাদের সাথেই থাকবে। না, মা আমাদের বাড়িতেই থাকবে। না, মা আমার সাথে থাকবে। না, মা আমাদের বাড়িতেই থাকবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখন থেকে আমি সবার বাড়িতে থাকবো। কয়দিন তোকে বাড়িতে, কয়দিন তোকে বাড়িতে। তারা সবাই আমার আপন।